নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব হিমানীশ গোস্বামীর লেখা একটি খুব মজার গল্প, কুকুরের কামড়। আশা করি আপনাদের গল্পটি খুব ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, হিমানীশ গোস্বামীর লেখা একটি খুব মজার গল্প, কুকুরের কামড়। গোবিন্দ হালদারের ছেলে কৃষ্ণময় এখন বাড়ির কর্তা হয়ে দাঁড়িয়েছে বলা যায়। বয়স তার সবে 3.5 পেরিয়েছে। এরই মধ্যে সে বাড়ির উপর নানা হুকুম খাটাচ্ছে। 2 মাস আগে সে রাত 12টার সময় জেগে উঠে, আমার নাম কেন কৃষ্ণময়, আমার নাম কেন কৃষ্ণময় বলে চিৎকার করে কাঁদতে শুরু করেছিল। সে বলেছিল, এ নামটা বিচ্ছিরি। তাছাড়া কেউ কি তাকে কৃষ্ণময় বলে ডাকে? তাও না, সবাই তাকে বলে কেষ্ট। এই নিয়ে সে আগেও আপত্তি জানিয়েছে, কিন্তু কেউ বিশেষ পাত্তা দেয়নি। শেষ পর্যন্ত সে এই কৌশলই বার করেছিল। রাত 12টার সময় কেবল সে নিজে জেগে উঠেছিল তা নয়, প্রথমে বাড়ির পরে পাড়ার লোক পর্যন্ত জেগে উঠেছিল তার ষাঁড়ের মতো চিৎকারে। গোবিন্দ হালদার তো অবাক, এত রাত্রে উঠে কেউ নিজের নাম নিয়ে আপত্তি করে নাকি? গোবিন্দ হালদার তাঁর বাপের জন্মে এমন কাণ্ড দেখেননি, শোনেননি। তা আপত্তি করে করুক, আস্তে আস্তে কর না কেন বাপু, তা নয় এমন বিতিকিচ্ছিরি চিৎকার। উফ, পাড়ার লোকেদেরও ঘুম ভাঙিয়ে দিল, কি লজ্জার কথা। গোবিন্দ হালদার ভাবলেন এবারে একটু শক্ত কিছু করা দরকার। এরকম আহ্লাদ দিলে ছেলে মাথায় উঠবে, উঠবে আর না, মাথায় উঠেছে। এর একমাত্র ওষুধ হলো ওর মাথার চুল একগোছা বাঁ হাতে ধরে ডান হাত দিয়ে গালে একটা থাপ্পড় মারা। 1 থাপ্পড়ে না হলে 3, এইভাবে যতক্ষণ না তার এই রকম চিল্লানি বন্ধ হয়। কিন্তু পারেন না, মারতে গিয়েও পারেন না। ওদিকে দাঁড়িয়ে আছেন স্ত্রী নারায়ণী। ওর কাতর মুখের দিকে তাকিয়ে বধ সন্তানকে তিনি মারতে পারেন না। নারায়ণী মানুষটি বড় ভালো, কিন্তু কৃষ্ণময়কে মানুষ করার জন্য যা দরকার তা তিনি কিছুতেই সমর্থন করেন না। একবার কৃষ্ণময় বিস্কুটের টিন খুলে গুনে গুনে 1.5 কেজি বিস্কুট কাককে খাইয়েছিল। বিলেত থেকে আনা স্পেশাল বিস্কুট। গোবিন্দ হালদারের ভাই রাধেশ্যাম নিয়ে এসেছিল লন্ডন থেকে। তা সেবার গোবিন্দ হালদার কৃষ্ণময়কে বেশি কিছু নয়, 2টি কান মলে একটু একটু লাল করে দিয়েছিলেন। চমৎকার রং ধরেছিল কানের লতিতে। কিন্তু তাহলে কি হবে? কৃষ্ণময় তাতেই আপত্তি জানিয়ে গোবিন্দ হালদারের ডান পায়ের গোছায় এমন কামড়ে দিয়েছিল যে 3 দিন অফিসেই যেতে পারেননি তিনি। আর কেবল কি পায়ে কামড়, পায়ে কামড়ের পর সে এমন চেঁচিয়ে চেঁচিয়ে কেঁদেছিল যে মনে হতে পারত কোথাও যেন সাইরেন বাজছে। পাড়ার 2-10 জন লোকও ছুটে এসেছিল এবং গোবিন্দ হালদারকে বলেছিল, আপনি কি পশু? এইটুকু দুধের ছেলেকে কেউ চোরের মতো মারে? আরেকজন বলেছিল, ছেলেরা একটু আধটু দুষ্টুমি করবে না তাই বলে গায়ে হাত তোলা। কিন্তু ছেলেটি যে তার সদ্য ওঠা দাঁত দিয়ে তার পায়ের অবস্থা দফা রফা করে দিয়েছে, রক্তে ভেসে যাচ্ছে সব, তা পাড়ার লোকেরা বিশ্বাসই করলেন না। এক মহিলা অন্য একজনকে বললেন, দেখো দেখো, কি আক্কেল ওর, কোথায় নিজেই পড়ে গিয়ে পা কেটে গেছে, আর তা নাকি না ছেলের নামে চালানো হচ্ছে। কি বিটকেল লোক রে বাবা। শুনে তার সঙ্গিনী বললেন, ওইটুকুন ছেলের দাঁতের জোরই বা কতটুকু হবে? ওরা মাংস সেদ্ধ করে নরম করে দিলে তবে খায়, আর সে খেতে যাবে কাঁচা নরম মাংস? গোবিন্দ হালদার কথাগুলো শোনেন ঠিকই, কিন্তু রাগে ফুঁসছেন বলে উত্তর দেন না। কি বলতে গিয়ে কি বলবেন, শেষে আরও নানা রকম কাণ্ড হবে, এই ভেবে তিনি চুপ করে রইলেন। আবার কে যেন বললেন, দেব শিশু, তা কয়েকটা বিস্কুট সে কাকেদের খাইয়েছে, তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হয়েছে? তোমরাই বলো।
অন্য আরেকজন প্রতিবেশী আবার বললেন, ওসব বাজে কথা, কাককে বিস্কুট খাইয়েছে না হাতি, বোধহয় বাড়িতে খেতে টেতে দেয় না বাচ্চাটাকে, তাই বোধহয় একটা দুটো বিস্কুট খেতে গিয়েছিল, তাতেই এই। এমন নিষ্ঠুর বাবা এ দুনিয়ায় মেলে না। এসব শুনেও আর প্রতিবাদ করেন না গোবিন্দ হালদার। প্রতিবাদ করে লাভ নেই। তিনি ঘরে ঢুকে প্রথমে তুলোয় স্পিরিট ভিজিয়ে পায়ের গোছটায় লাগালেন। উহ, 1 সেকেন্ডের মধ্যে জায়গাটা যেন দুটো গনগনে উনুনের মতো জ্বলতে লাগলো। তারপর একটু মলম লাগিয়ে তারপর তুলো দিয়ে বাঁধলেন একটা ব্যান্ডেজ। কি ব্যথা, কি ব্যথা! তিনি যেন আর দাঁড়াতে পারেন না, তবু কষ্টে ছিষ্টে দাঁড়িয়ে রইলেন। তারপর প্রতিবেশীরা একে একে নানা রকম উপদেশ এবং আদেশ দিতে দিতে প্রস্থান করার পর তার মনে হলো জ্বরে যেন হাত পা অবশ হয়ে আসছে, আবার রাগে তাঁর শরীরও জ্বলছে। এমন রাগ তাঁর এর আগে কখনো হয়নি। দেবশিশু, ওকে গলা টিপে মেরে ফেলার কথাই তার প্রথমে মনে হলো, কিন্তু রাগ চেপেই রাখতে হলো। এদিকে তার স্ত্রীকেও মনের কথা খুলে বলতে পারেন না। মাঝে মাঝে যে কানমলা বেশ প্রয়োজনীয়, বিশেষ করে ছোট বয়সে, সেটার অকাট্য প্রমাণ তিনি নিজে। ছেলেবেলায় তিনি কি কম পিটুনি খেয়েছেন? আর কানমলা সে তো দিনে 2-4 বার হতোই। ওই পিটুনি আর কানমলার ফলেই না তাঁরা যেই উন্নতি। কত বড় কোম্পানিতে কাজ করেন, অফিস থেকে গাড়ি নিতে আসে, আবার কাজের পর ফিরিয়েও দিয়ে যায়। গোবিন্দ হালদার বিমর্ষ হয়ে পড়েন। কিন্তু ওই ঘটনাটাই তো আর শুরু নয়, শেষও নয়। এর আগেও কৃষ্ণময় নানাভাবে অত্যাচার করেছে, এখনও করে চলেছে। পাতলা দুধ খাবো না বলে একবার আবদার ধরেছিল, তখন ঘন দুধ করে দেওয়া শুরু হলো। কিছুদিন পর বলল, না, এত ঘন দুধ খাবো না। যখন সবচেয়ে মনের মতো করে দুধ দেওয়া হলো, তখন বলতে শুরু করলো, এ দুধ বড্ড মিষ্টি। 4 চামচ চিনির বদলে 1 চামচ করে দেওয়া হলো। তবু তার মিষ্টি বেশি লাগে, দুধ ঢেলে ফেলে দেয়। শেষে দুধে চিনি একেবারেই দেওয়া বন্ধ করা হলো। তখন আবার আবদার ধরল এর মধ্যে গুড় দিতে হবে। মানে এ এক মহা ঝামেলার ব্যাপার। আর একদিকে কৃষ্ণময়ের মা নারায়ণী ছেলের কোনো দোষ দেখতেই পান না। তিনি বলেন, আহা, একটু গুড় চেয়েছে ছেলে, তাও দিতে পারো না? গোবিন্দ হালদার অবশ্য গুড় কিনতে চান না, তাঁর ইচ্ছে লগুড়ের ব্যবস্থা করেন। দুখানা লগুড় কৃষ্ণময়ের পিঠে ভাঙেন, কিন্তু তা আর করা হয় না। গুড়গুড় করে বাড়ি থেকে বেরিয়ে দোকান থেকে 10 কেজি গুড়ই কিনে আনেন রাগ করে। এনে নারায়ণীর সামনে গুড় রেখে বলেন, খাওয়াও, তোমার দেবশিশুকে খাওয়াও। ওই অতখানি গুড় দেখে নারায়ণী রেগে কাঁই হলেন, বললেন, তোমার কিরকম আক্কেল? ওইটুকুন ছেলে একটুখানি গুড় খেতে চেয়েছে, তা তুমি নিয়ে এলে গুড়ের গন্ধ মাদন। গোবিন্দ হালদার ঠান্ডা মাথায় বেশ মিষ্টি মিষ্টি করে বললেন, খাক না, কেষ্ট গুড় একটু বেশিই খাক। ওর জ্বালায় তো পুরে খাক হয়ে গেলাম, এই খেয়ে যদি ওর স্বভাবটা মিষ্টি হয় তো ক্ষতি কি, খাক। কিন্তু কৃষ্ণময় সত্যি সত্যি যে ওই প্রচণ্ড গুড় 3 সপ্তাহে শেষ করে দেবে, খেয়ে সুস্থ থাকবে এবং তারপর আবার গুড়ের জন্য বায়না ধরবে, সেটা কিন্তু সত্যিই ভাবা যায়নি। গোবিন্দ হালদার তো অবাকই, নারায়ণী পর্যন্ত অবাক। এত গুড় খেয়ে শেষে কেলেঙ্কারি কাণ্ড না বাধায় শেষটায়। গোবিন্দ হালদার বলেন, কেলেঙ্কারি? বোধহয় ভারতে যত গুড় তৈরি হয় তা ওই খেয়ে শেষ করবে, এবং আমদানিও করতে হতে পারে আমেরিকা থেকে। হ্যাঁ, আমেরিকা থেকে? নারায়ণী প্রশ্ন করেন, আমেরিকায় কি গুড় তৈরি হয় নাকি? গোবিন্দ হালদার বিরক্তির সঙ্গে বলেন, কে জানে বাবা, তবে স্পেশাল অর্ডার দিলে ওরা করতে না পারে এমন কিছু নেই। কিন্তু গুরুতর প্রশ্ন হলো, অত টাকা আমি পাবো কোথায়? প্রতি 3 সপ্তাহে যদি 10 কেজি গুড় এইটুকু একটা ছেলে সাবার করতে পারে,
তাহলে গুড়ের কেজি 7 টাকা হলে 1 বছরে তার কত খরচ হতে পারে এমন একটা হিসেব মনে মনে করতে গিয়ে তিনি পারলেন না। শেষে কাগজ কলম নিয়ে বসতে হলো। হিসেব কষে তার ফল দেখে চমকিত হলেন। গুড়ের অঙ্কফল তাঁর কাছে তেতো তেতো মনে হতে লাগলো। মনের মধ্যে একটা আতঙ্ক গুড়গুড় গুড়গুড় করতে লাগলো। কিন্তু আশ্চর্য ব্যাপার দেখা গেল। আরও 5-6 দিন গুড় খাওয়ার পর হঠাৎ একদিন কৃষ্ণময়ের গুড়ে আর রুচি নেই। যখনই তাকে দুধ আর গুড় দেওয়া হয় সে বলে, না, ভালো লাগে না। গুড় খাওয়া সে ছেড়ে দিল। নারায়ণী বললেন, দেখেছ, ও নিজেই বুঝতে পেরেছে এটা ঠিক নয়। এটাই হলো শিশু মনস্তত্ত্বের একটা দিক। তাকে যদি তুমি ধমক দিয়ে রাখতে, গুড় খেতে না দিতে, তাহলে ওর গুড় খাওয়া এত বেড়ে যেত যে বোধহয় সত্যি সত্যি বিদেশ থেকে গুড় আমদানি করতে হতো। এই হচ্ছে আধুনিক কায়দা। শিশু যা করতে চায় তাতে বাধা দিও না। ওরা নিজেরাই বুঝতে পারবে তাদের ভুল। বুঝেছ? এই রকম চলছে। এইভাবে একদিন দেখা গেল কৃষ্ণময় অভিভাবক হয়ে পড়েছে। সে যা বলে বাবা মা তাই শোনে। সে এক ব্যাপার। একদিন পুরনো খবরের কাগজ, তা প্রায় 30 কেজি হবে, ছিঁড়তে শুরু করলো। একদিনেই প্রায় 5 কেজি খানে কাগজ নষ্ট সে করল। গোবিন্দ হালদার রাগে ফুঁসতে লাগলেন, কিন্তু বাধা দিলেন না। কে জানে, বাধা দিলে যদি জামা কাপড় ছিঁড়বার আবদার ধরে, তার চাইতে যাক, কমের উপর দিয়ে যাক। কয়েকদিনে 30 কেজি কাগজ ছিঁড়ে সে এক কাণ্ড। জমাদারকে ডেকে সেগুলোকে ফেলে দিতে হলো। রোজ বকশিসও দিতে হতো কিছু কিছু। ওইটুকু তো ছেলে, আর তার নিত্য নতুন বায়না আর আবদারের শেষ নেই। গোবিন্দ হালদার ভাবেন, ছেলেটা পাগল হয়ে যাবে না তো? গেল ওই অবস্থা। অর্থাৎ প্রথমেই বলেছি, রাত 12টার সময় কৃষ্ণময় চিল্লাতে শুরু করলো, আমার নাম কেন কৃষ্ণময়? এ নামটা বিচ্ছিরি। তবে তোমার কোন নামটা ভালো লাগে সোনা? হ্যাঁ? নারায়ণী প্রশ্ন করেছিলেন। আমার নাম হবে আদা। আদা, আমি আদা। কৃষ্ণময় চিৎকার করতে লাগলো, আমার 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 পুরো নাম আদালত। আমার ডাক নাম আদা, আর ডাক নামই আসল নাম। আদার মতোই ঝাঁঝ তার কথায়। শেষ পর্যন্ত গৃহশান্তি বজায় রাখার জন্য স্বীকার করতেই হলো। কৃষ্ণময়ের নাম হলো আদা। হ্যাঁ, কিন্তু সে রাত্রিতে অতঃপর তার ঘুম এলো ঠিকই, কিন্তু দিন 10 পরে হঠাৎ সে আবদার ধরল একটা অদ্ভুত জিনিস খাবার। কুকুরের কামড়। কুকুরের কামড়। সে আবদার ধরেছে কুকুরের কামড় খাবে। কি সর্বনাশ! খাবার কত জিনিস থাকতে শেষ পর্যন্ত কুকুরের কামড়। গোবিন্দ হালদার তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন। 2-3টে বাড়ির পরে তার ভাই রাধেশ্যামকে ডেকে পাঠালেন। বললেন, বড় বিপদে পড়েছি রে রাধে, বড় বিপদে পড়েছি। একে কুকুরের কামড় তো আর সত্যি সত্যি খাওয়ানো যাবে না। কি করা যায় বল দেখি? হ্যাঁ, প্রথম দিকেই যদি ওকে কান টান মোলে 2-5টা চাঁটি দিয়ে শুরু করা যেত, তাহলে এতদিনে শায়েস্তা হয়ে যেত ঠিকই। কিন্তু এখন বেশ দেরি হয়ে গেছে মনে হয়। মানে এখন কান মোলা আর চাঁটিতে হবে না, এখন বেদ দিয়ে সপাং সপাং করে। মনে আছে দাদা? হ্যাঁ, মনে আছে বাবা আমাদের একদিন কিরকম ধোলাই দিয়েছিলেন বেদ দিয়ে? আহা! গোবিন্দ হালদার বললেন, সে বড় সুখের সময় ছিল রে, চমৎকার দিন ছিল। তোর মনে পড়ে আমাদের একটা ঘরে আটকে রেখেছিলেন বাবা 12 ঘন্টা? হ্যাঁ, নির্জলা অবস্থায়। এখন ভাবতেও যেন শিহরণ লাগে। কিন্তু যুগ বদলে গেছে রে, বদলে গেছে। দেখতে দেখতে যুগ বদলে গেল। আগে বাড়িতে আমরা টু শব্দটি করতে পারতাম না। এটা চাই ওটা চাই করতাম ঠিকই, কিন্তু পেতাম কি? বছরে 1 জোড়া জুতো, তাও বড় হয়ে।
আর ছোটবেলায় তো বেশিরভাগ খালি পায়েই থাকতে হতো। আর কৃষ্ণময়ের এই 3.5 বছর বয়স হয়েছে, ভাবতে পারিস? হ্যাঁ, 11 জোড়া জুতো। আমরা রোজ দুদাম চিঁড়ে খেতাম গরমকালে, দিনের পর দিন। কিন্তু এখন কত রকম যে খাদ্য আজকালকার ছেলে মেয়েরা খাচ্ছে। রাধেশ্যাম বললেন, আমি বলি কি দাদা, তোমার ওই কেষ্টকে একদিন বেশ একটু ঠ্যাঙানি দাও, ঠ্যাঙানি দিয়ে গায়ে ব্যথা করে দাও, ব্যাস ওর কুকুরের কামড় খাওয়ার ইচ্ছে চিরতরে চলে যাবে। কুকুরের কামড় আর খাওয়ার জিনিসের নাম পেল না। না, ওকে ঠ্যাঙানি খাওয়াতে পারবে না। কখন যে নারায়ণী কাছে এসে দাঁড়িয়েছেন বুঝতে পারেননি ওরা। গোবিন্দ হালদার বললেন, না 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 না, মানে আমরা এমনি কথা বলছিলাম, এই একটু কথার কথা। কথার কথা? হ্যাঁ, নারায়ণী ধমকে দিয়ে উঠলেন প্রায়। কথার কথা? বলি কথার কথা? তাও অমন কথা বলাও তো অন্যায়। ছেলে একটু আবদার ধরেছে, তাতে তোমাদের আপত্তিটা কোথায়? বৌদি, রাধেশ্যাম বলেছেন, আপনি কি বলছেন জানেন? কুকুরে কামড়ালে কি হয় জানেন? নারায়ণী বললেন, দেখো রাধে ঠাকুরপো, তুমি ভাবো আমি কিছু জানি না। তা যদি ভেবে থাকো তা খুবই ভুল করেছ, এটা জেনে রেখো। হ্যাঁ, জলাতঙ্ক রোগে ভুগছে এমন কুকুর কামড়ালে তবেই জলাতঙ্ক হয়। আদাকে যে কুকুরে কামড়াবে তাকে ভালোভাবে ডাক্তারি পরীক্ষা করাতে হবে আগে, এটুকু আমরা বুঝি। রাধেশ্যাম বলেছেন, না বৌদি, ওসব রিস্ক নেওয়ার দরকার নেই। সত্যি কথা কি জানেন, আপনারা কেষ্টর মাথাটি খেয়ে রেখেছেন ওর আবদারগুলোকে প্রশ্রয় দিয়ে। এখন থেকে একটু টাইট দেওয়া দরকার, নইলে ভেবে দেখেছেন ভবিষ্যতে কি হবে? হয়তো বলবে বাড়িতে আগুন দেব, আর আপনি বলবেন, আহা বেচারা বাড়িতে একটু আগুন দিতে চাইছে, দিন না। তুমি ইয়ার্কি করো না রাধে ঠাকুরপো, ইয়ার্কি করো না। নারায়ণী বললেন, তোমরা ছোটবেলায় মার খেয়েছো বাবা মায়ের কাছ থেকে, তাই তোমাদের ধারণা হয়েছে ওটাই বুঝি মানুষ হবার শ্রেষ্ঠ উপায়। কিন্তু যুগ বদলে গেছে, বুঝলে রাধে, যুগ বদলে গেছে। এখন যত তাড়াতাড়ি পারো একটা ভালো দেখে, ভদ্র দেখে ছোট নীরব কুকুর জোগাড় করতে হবে। আগে দাঁত থাকবে তো কুকুরের? রাধেশ্যাম জিজ্ঞেস করল। তার মুখ দেখে অবশ্য মনে হলো না যে সে ইয়ার্কি করছে। দাঁত? নারায়ণী ভাবলেন, দাঁত ছাড়া কুকুর কি পাওয়া যায় নাকি? তাছাড়া দাঁত ছাড়া কামড়াবেই বা কেমন করে? তবে কুকুরটা যেন ভয়ঙ্কর গোছের না হয়, ছোট জাতের কুকুর আনলেই হবে। আর ছোট জাতের কুকুর কামড়াবে কেষ্টকে? গোবিন্দ হালদার প্রশ্ন করলেন। ছোট জাতের কুকুর? নারায়ণী বললেন, কথাটা বুঝলে না? ছোট জাতের কেন হবে? আসলে বলতে চেয়েছিলাম ছোট আকারের, যেমন ধরো গিয়ে ডাসুন্ড কিংবা চিহুয়াহুয়া, মানে যাদের চেহারা ছোট, তার মানে দাঁতও ছোট। পিকিনিজ হলেও চলবে। হ্যাঁ। রাধেশ্যাম বললেন, কিন্তু কেষ্টর কি পছন্দ তা তো জানতে হবে। নারায়ণীর হঠাৎ খেয়াল হলো কৃষ্ণময়ের নাম পাল্টে গেছে। এখন তার পুরো নাম আদালত, ডাকনাম আদা। তিনি এদিক ওদিক চেয়ে দেখলেন আদা শুনতে পেয়েছে কিনা। তিনি বললেন,
ছেলেটির নাম এখন আদালত, সেটাও আমাদের মনে রাখা দরকার। ও যদি শুনতে পায় ওকে পুরনো নামেই ডাকা হচ্ছে, তাহলে সে ভারী ঝামেলা হবে। গোবিন্দ হালদারের দাঁত কড়মড় করে উঠল। রাধেশ্যামও বুঝতে পারল তার দাদার দুঃখটা, কিন্তু মেনে নিতেই হবে সব, যুগ বদলে গেছে যে। আহা হা হা, গোবিন্দ হালদার ভাবলেন, তাঁরা যখন ছোট ছিলেন তখন কেবলই বড়দের কথা শুনে চলতে হয়েছে, আর এখন উল্টো ব্যাপার। এখন তাঁরা বড় হয়েছেন, কোথায় ছোটদের শাসন করবেন তা নয়, শাসন মেনে চলতে হচ্ছে ছোটদের। এমন সময় ঘরের ভেতর থেকে চিৎকার, আমার আমার কুকুরের কামড়ের খিদে পেয়েছে, আমার কুকুরের কামড়ের খিদে পেয়েছে। নারায়ণী ভেতরে চলে গেলেন। তিনি বললেন, তোমার কিরকম কুকুর চাই সোনা? হ্যাঁ, কিরকম কুকুর চাই? ছোট বিলিতি কুকুরই ভালো। তা আমাদের পাড়ার তো চেনা কারুর বিলিতি কুকুর নেই। সুবীর বাবুর আছে বটে, কিন্তু সেটা ভারী বড়, তার উপর বোধহয় দাঁতটা তো মাজে না রোজ। একটা কামড় দিলে সে সাংঘাতিক কাণ্ড হবে সোনা। তা কুকুর খুঁজতে দেরি হবে কিছু, ভালো কুকুর খুঁজতে হবে তো। তোর জন্যে সবচেয়ে ভালো কুকুর আনতে হবে, আবার আবার সবচেয়ে ছোট হতে হবে। না, আমি এখনই কামড় খেতে চাই, এখনই। আদা চেঁচিয়ে উঠল। এ তো মহা মুশকিল হলো। নারায়ণী বললেন, আচ্ছা সোনা, কুকুর যদি না হয়ে আমি হই, মানে আমি যদি কামড়াই তাহলে হবে? হ্যাঁ হবে? আদা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, না না, আমি আমি কুকুরের কামড় খাবো, আজই খাবো, আজই খাবো। তার চাইতে চলো তোমাকে তোমাকে চিড়িয়াখানায় নিয়ে যাই আজ। কত রকমের জানোয়ার সেখানে, বাপ রে, একটা সাদা ভালুক এসেছে নাকি, হ্যাঁ, তার উপর এসেছে আফ্রিকার জিরাফ। না, আমি কুকুরের কামড় খাবো, চিড়িয়াখানায় যাব না মোটেই। আদা বলতে শুরু করলো, আজই খাবো, এখনই খাবো। যাও এক্ষুনি, যাও। নারায়ণী বললেন গোবিন্দ হালদারকে, খুঁজে আনো একটা একটা ছোট্ট ভালো মানুষ গোছের কুকুর। গোবিন্দ হালদার বেরিয়ে গেলেন, কিন্তু বেরিয়ে কোথায় যাবেন? কোথায় পাবেন মনের মতো কুকুর? একটা ওই রকম কুকুরকে কি কেউ একটা বাচ্চা ছেলেকে কামড়ানোর জন্য ভাড়া দেবে? কেউ কেউ রবিবারে ছোট ছোট চমৎকার চমৎকার কুকুর নিয়ে আসে বিক্রি করতে। তিনি ভাবলেন ওই রকম একটা কুকুরওয়ালাকে তাঁর বাড়িতে আনবেন, তারপর আদাকে কামড়ানোর পর তাকে গোটা 10 কি কিছু বেশি টাকা দিয়ে দিলেই হবে। এই ভেবে তিনি হাতিবাগানে গিয়ে দেখেন ব্যাপার বেশ গুরুতর। চারিদিকে পুলিশ, এদিকে 2টো পুলিশের গাড়ি। যারা বেআইনিভাবে বুনো জানোয়ার এবং পাখি বিক্রি করে তাদের বিরুদ্ধে অভিযান চলছে। তার কোথাও কুকুর নজরে পড়ল না। কি করেন বুঝতে পারলেন না। শেষে মনে পড়ল তার বন্ধু প্রকাশের গোটা 3 কুকুর আছে, স্পিট জাতের, বেশ হাসি খুশি কুকুর, দাঁতগুলো ঝকঝকে পরিষ্কার, আর রোগটোগ কিছু নেই। প্রকাশের বাড়িতে গিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলার পর প্রকাশের যা মুখ হলো তা বেশ দেখবার মতোই। তার মুখে বেশ কিছুটা বিস্ময়, একটু চিন্তা, 2টো ভ্রু কুঁচকে গিয়েছিল, একটু রাগ, চোখ কটমট করছিল। প্রকাশ অনেকক্ষণ দম নিয়ে বলল, কি সাংঘাতিক ব্যাপার, ছেলেকে আহ্লাদ দিচ্ছ, জানো না এর পরিণাম কি হবে? গোবিন্দ হালদার বললেন, বুঝতে পারছো না, আমার ইচ্ছে মোটেই নেই, কেবল কেবল গৃহশান্তি বজায় রাখার জন্যই আর কি। তা তোমার কুকুর নিয়মিত
দাঁত মাজে তো? না, একটু কঠোর স্বরেই প্রকাশ বললেন। কুকুরে দাঁত মাজবে কেন? গোবিন্দ হালদার বললেন, মানে মানে ছেলেকে কামড়াবে তো, যদি নোংরা দাঁত ঢুকে যায় কচি চামড়ায়, সেই জন্যই আর কি। হ্যাঁ। প্রকাশ বলল, সে এতে নেই, তার কুকুর পোষার জন্য, বাড়ি পাহারা দেওয়ার জন্য, একটা শিশুকে কামড়ানোর জন্য মোটেই নয়। ঝাড়া অস্বীকার করলেন তিনি। শেষে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারলেন অবশেষে। একটা ট্যাক্সি ডেকে গোবিন্দ হালদার আর প্রকাশ দুজনে কুকুরটাকে নিয়ে চললেন। পৌঁছে দেখলেন বাড়িতে বেশ ভিড়। কি ব্যাপার? না, আদাকে কুকুরে কামড়াবে তো, সেটা দেখবার জন্য পাড়ার ছেলে বুড়ো আত্মীয় স্বজন জমায়েত হয়েছে বেশ। ওরা কুকুরকে নিয়ে যাওয়াতে চারদিকে হর্ষধ্বনি হলো, সকলেই বেশ খুশি। হঠাৎ নারায়ণী বললেন, হ্যাঁ গা, কুকুরটার কোনো অসুখ টসুখ নেই তো? কে জানে, বললেন গোবিন্দবাবু। সত্যি কথাই বললেন, কুকুরের অসুখ আছে কি না তিনি জানবেন কেমন করে? বলেই বুঝলেন ব্যাপারটা জটিল হয়ে যেতে পারে। এখন আবার ডাক্তার ইত্যাদিকে ডাকতে হতে পারে। কি দরকার? গোবিন্দবাবু তাড়াতাড়ি ভ্রম সংশোধন করে বললেন, মানে মানে দারুণ সুস্থ কুকুর। হ্যাঁ, হাটের অবস্থা চমৎকার, চোখ খুবই ভালো, এখনো চশমা দরকার হচ্ছে না, আর আর সাধারণত স্বাস্থ্য অসাধারণ, যা দাও খেয়ে নেবে। হ্যাঁ।